প্রথম পর্বে আমরা দেখেছি কাশ্মীরের ডাল লেক, বোট হাউসে রাত কাটিয়েছি। দ্বিতীয় পর্বে সোজা শ্রীনগর থেকে পেহেলগাম, আর ঘোড়ায় চেপে ঘুরেছি পেহেলগামের বিভিন্ন অফবিট জায়গাগুলোতে। আর আজকের সেই কাশ্মীর ট্রিপের তৃতীয় দিন, যেখানে আমরা পেহেলগাম থেকে সোজা পৌঁছাবো বরফে ঘেরা গুলমার্গে। পেহেলগাঁও থেকে আজকে আমার ডেস্টিনেশন গুলমার্গ। এত 3 দিন হয়ে গেল, গত 3 দিন ধরে কাশ্মীরে ঘুরছি। এখানে কিন্তু কোথাও বরফ নেই, এই সময় বরফ দেখা যায় না। বরফের খোঁজে এই জন্য এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গুলমার্গ, আর ডেফিনেটলি ওখানে গেলে বরফ পাবোই পাবো। আগের পর্বে পেহেলগাম থেকে শাল কিনেছিলাম, আর পেহেলগাম ছাড়ার আগে এখানকার আপেল বাগানের পাশ থেকে আপেলের নানা ধরনের পিকলস কিনে নিলাম। তো এখানে আমি পেহেলগাঁওতে রয়েছি। পেহেলগাঁওতে এখানে প্রচুর আপেলের গাছ রয়েছে, বাগান রয়েছে, আর এখানে কিছু অ্যাপেল পিকলস রয়েছে। তো কেনাকাটার মধ্যে এটা থেকে শুরু করলাম। প্রথমে এখান থেকে কিছু অ্যাপেল পিকলস নিয়ে যাব। এবার সোজা গুলমার্গ, তবে যাওয়ার পথে শ্রীনগর ক্রস করতে হবে। আর এই রাস্তার দুপাশে কাশ্মীরি ফ্রুটসের প্রচুর দোকান রয়েছে। পেহেলগাঁওয়ের পথে আমি আছি কাশ্মীরের কেশর ভ্যালিতে। আর কাশ্মীরে এসেছি, কেশর নিয়ে যাব না, আখরোট নিয়ে যাব না, তা কোনোদিন হতে পারে। আর বলতে ভুলেই গেছি যে আজকের আমি পেহেলগাঁও থেকে বেরিয়ে আজকে যাচ্ছি গুলমার্গ। আজকের কাশ্মীর ট্রিপের আমার চতুর্থ দিন। 4 দিনের দারুণ ঘুরেছি, মানে লাস্ট 3 দিনে দারুণ ঘুরেছি। আজকের গুলমার্গে যাব, কিন্তু কাশ্মীরে এসে বরফের দেখা এখনও পাইনি, আর সেইটার জন্য আজকে যাচ্ছি গুলমার্গে। তো সকাল সকাল হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি। আর এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কেশর ভ্যালি। মানে যদিও কেশর এই সিজনে কেশর পাওয়া যাবে না, কারণ এখন চচ্চড়ের রোদ, এই রোদে তো কেশর পাওয়া যাবে না, কিন্তু দোকানে প্রচুর কেশর রয়েছে স্টকে। তো কেশর কিনবো এখান থেকে আখরোট কিনে নিয়ে যাব। তো শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার রাস্তায় এই পার্টিকুলার 2-3 কিলোমিটার ধরে রাস্তার পাশে প্রচুর দোকান রয়েছে। একটা দুটো দোকান নয়, এখানে প্রায় কয়েকশো দোকান রয়েছে, যেখানে কিন্তু সুন্দরভাবে সাজানো এইরকম আখরোট বা ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে। তার মধ্যে এই দোকানটা আমার দূর থেকে ভালো লেগেছে। শনিবার যখন আমি এখান দিয়ে যাই তখন কিন্তু এগুলো সব বন্ধ ছিল, আর আজকের সুযোগ পেয়েছি এখান থেকে আখরোট কেনার। তো চলুন দোকানের ভিতরে যাই, আর এখানকার আখরোট কত টাকা কিলো আর কেশর কত টাকা কিলো সেগুলো আপনাদেরকে বলবো। তো এইখানে দেখুন পরপর প্রচুর দোকান রয়েছে, প্রায় কয়েকশো দোকান, এরকম সাজানো গোছানো সুন্দর। আর আমরা এই দোকানটাকে বেছে নিয়েছি। তো দেখাই যাক এখানে কত টাকা করে কিলো আখরোট পাওয়া যায়। তো এই হলো দোকান, দোকানের डेकोरेशन देखो असाधारण। तो ये मतलब ये अपना केसर है, ठीक है ना। जैसे मैंने आपको फूल दिखा दिया था, ये अपना फूल है। अगर आप अपना कैमरा यहाँ देखोगे, हाँ, फूल के अंदर में वो रहता है। इसमें 3 येलो और 3 रेड। ये फीमेल पार्ट होता है रेड वाला, और येलो वाला मेल पार्ट होता है। केसर यही होता है, बस फीमेल पार्ट वाला, रेड वाला जो होता है केसर होता है। इसको हम अलग अलग पैकिंग करके फिर मार्केट में अपने कस्टमर्स को बेचते हैं। लोवेस्ट पैकिंग जो है वो 1 ग्राम की होती है, वो ऐसी आती है। 1 ग्राम का प्राइस कितना हो गया? 300 रुपये। ये 300 रुपये का है, हाँ, ओके। ऐसी 2 ग्राम की पैकिंग है, ये 600। ये 600 का, हाँ बिल्कुल। ये 5 ग्राम की पैकिंग है, ये 3000 हो गया। ये 5 ग्राम की पैकिंग है तो ये अपना 1500 हो गया। और ये 10 ग्राम की पैकिंग है, ये 3000 हो गया। तो ये जेटा 10 ग्राम এটা 3000 টাকা দাম। और ये तो बड़ा है, ये तो 50 ग्राम है। तो इतना बड़ा साइज का केसर का पैकेट मैं कोलकाता में भी नहीं देखा ना। ठीक है, लेकिन कोई गिफ्ट के लिए लेता है तो ऐसे देते हैं इन गिफ्ट। ये भी गिफ्ट पैक है, 20 ग्राम का है। ये वाला प्राइस वही रहेगा, जितनी भी क्वांटिटी ले लोगे आप 300 ही रहेगा। और भाई अभी तक हम लोग केसर देखे, केसर का वैरायटी, तो अभी तो काफी सारे वैरायटीज है। तो कहाँ से शुरुआत करें? देखो, एक हमारी होती है यहाँ पे टी, जैसे आप वहाँ अपनी दार्जिलिंग की टी पीते हो, ग्रीन टी पीते हो, अलग अलग की टी होती है, ब्लैक टी। हमारे पास जो टी होती है वो होती है कश्मीरी कहवा, जिसको बोलते हैं। अच्छा। ये हर घर में बनती है, जब भी हमारा कोई स्पेशल ओकेजन होता है तो उसमें कहवा बनता है। तो देखिए ये खड़े मसाले हैं, मतलब चाय जो है वो दार्जिलिंग का है, हाँ, और यहाँ पे मसाला जो है कश्मीरी वाला है, हाँ, और इसमें 11 मसाले होते हैं, तब वो कहवा बनता है। 11 रकमेर मसला दिए तो ओके। अब अगर किसी के पास टाइम नहीं है, कहवा चाहिए, उसके लिए रेडी टू मिक्स है। जैसे मैगी अपनी है, हाँ, वैसे ही मिक्स है, बस डालो उसमें, डालो गर्म पानी में और आपका कहवा रेडी। तो इसका प्राइस कितना हो जाएगा? विद शुगर 400 है, और विदाउट शुगर जो है वो 400 है, और विद शुगर है 350। ओके। ये 250 ग्राम है। और ऐसे रॉ पैकेट जो है ये 800 का है। ये 800 का एक पैकेट, राइट, 250 ग्राम। और इसके साथ साथ ये जो ये राजमा है, राजमा यहाँ का राजमा, हाँ। अच्छा, ये देखने में थोड़ा अलग है, मतलब लोकल मार्केट में जो मिलता है उससे अलग। तो इसका कितना किलो? ये 250 रुपये का केजी। 250 रुपये। और ये हो गया ये अपना मामरा बादाम, ओके। ये यहाँ की प्रोड्यूस है बादाम है,
और ये अपना हो गया वॉलनट। वॉलनट, हाँ, अखरोट। ये वॉलनट छिला हुआ वॉलनट है और ये पूरा होल वॉलनट है। और इटा हमारा फेवरेट। तो अभी मैं पहले सबसे पहले इसका प्राइस पूछूंगा, तो इसका भी कैसे देना प्राइस? ये 500 रुपए केजी। 500 रुपए केजी, ओके। तो चलिए भैया, थैंक यू। और मैं यहाँ से कुछ सामान जरूर लेके जाऊंगा, तो मेरे व्यूअर्स को बता दिया, अगर किसी को लेना होगा तो आपसे जरूर लेंगे। এখন আমি রয়েছি গুলমার্গের পথে। আর একটা কথা আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আর আমি যেখানেই গাড়ি পাই, সুযোগ পেলে গাড়ি চালাতে ছাড়ি না। তো গুলমার্গের রাস্তায় প্রায় 1 ঘন্টার উপরে হলো আমি নিজেই ড্রাইভ করে যাচ্ছি। তবে এখানে একটা সুবিধা হচ্ছে, এখানকার রাস্তাগুলো খুব সুন্দর, মানে চওড়া চওড়া রাস্তা। এখানে কিন্তু এরকম না সিকিমের রাস্তার মতন নয় যে পাহাড়ের উপরে দিয়ে যেতে হবে বা রাস্তাগুলো খারাপ রয়েছে, চালাতে অসুবিধা হবে, বাঁক আছে অনেক। একদম প্লেন রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, যেন মনে হচ্ছে সোজা শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা যাচ্ছি গুলমার্গে। তো গুলমার্গে আশা করছি বরফ পাবো। আর এখন যেখান দিয়ে যাচ্ছি এই রাস্তাগুলো কিন্তু নর্মাল নভেম্বর ডিসেম্বরে এলে পুরোটাই বরফ পড়ে থাকে। তো এখন দেখো একদম মনে হচ্ছে যেন কলকাতার রাস্তার মতনই প্লেন। গুলমার্গে গাড়ি চালাতে বেশ দারুণ মজা লাগছে। রাস্তা একদম পরিষ্কার সুন্দর রাস্তা, কোনো চাপ নেই। তো আমার যে ড্রাইভার রয়েছে একটু বয়স্ক বলে মাঝে মাঝে অসুবিধা হচ্ছে, তো উনি বললেন চালিয়ে নেবো। তারপর আমি ভাবলাম যে না, আমি যখন চালাতেই পারি আর রাস্তা যখন পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো চালাতে কোনো অসুবিধা নেই। তো ফার্স্ট টাইম কাশ্মীরে এসে নিজে গাড়ি ড্রাইভ করে গুলমার্গ যাচ্ছি। दिस इज द मोस्ट इंटरेस्टिंग पार्ट। मैं कोलकाता से हैं, हम कश्मीर से हैं, हम बैंगलोर से हैं। তো এখানেই বসেই আমাদের লাঞ্চ করতে হবে। এখান থেকে গুলমার্গ এখনও আধা ঘন্টার রাস্তা, কিন্তু আমি যেভাবে গাড়ি চালাচ্ছি প্রায় 1 ঘন্টার মতন লাগবে আরও। তো লাঞ্চ সকালে ব্রেকফাস্ট অল্প করেই করেছিলাম নাজির ভাইয়ের হোটেলে। আর এখানে এসে রুটি আর রাজমা, যতটা বাইরে এসে নর্মাল খাওয়া যায় ততটাই ভালো। সরি, লাইক স্পাইসি? नॉट, आई डोंट लाइक स्पाइसी। बाहर जितना सिंपल खाना खाया जाए उतना अच्छा है। हमारा ढाबे का उसूल है यहाँ घर जैसा खाना। बिल्कुल बिल्कुल बिल्कुल। তো এইরকম একা একা কাশ্মীর ঘুরতে এলে অন্যরকম অভিজ্ঞতা লাগবে। আজকে সকালে যখন পেহেলগামে ঘুম থেকে উঠলাম, মনে হচ্ছে আমি নিজের ঘরে ঘুমাচ্ছি। 2 দিন ছিলাম পেহেলগামে, এরকম একটা ফিলিংস আসছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করি, আবার আমাকে গাড়ি চালিয়ে যেতে হবে গুলমার্গ। লাঞ্চ শেষ করে এবারে পাহাড়ি রাস্তার দিকে। গুলমার্গ পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টার উপর সময় লাগবে। তবে এই রাস্তাটা সত্যি স্বর্গের মতনই। ফাইনালি পৌঁছে গেলাম গুলমার্গে। আর এই হলো আমার হোটেল যেখানে আমি থাকবো। তবে লাস্ট যখন পেহেলগামে ছিলাম সেখান থেকে কিন্তু গুলমার্গটা আরও বেশি ভালো লাগছে। তবে এই গুলমার্গ যেটা আপনারা দেখছেন এটা কিন্তু নর্মাল পিকচার নয়, কারণ এখানে কোনো বরফ নেই। বরফ রয়েছে উপরে, যেখানে আজকের সন্ধেবেলা বা কালকের সকালবেলা যাব। আর গুলমার্গের হোটেল, এই হলো রুম। আর এখান থেকে সুন্দর পাহাড়ের ভিউ। ওয়াও, এই হলো গুলমার্গ। যদিও গুলমার্গ এখন সবুজ দেখাচ্ছে, কিন্তু এই গুলমার্গ বছরের বেশিরভাগ সময়টা কিন্তু সাদা হয়ে থাকে। আমি একটু অন্য রকম সময় এসেছি। অ্যাকচুয়ালি এই সময়টা এখানে না আসাই ভালো, কিন্তু চলে এলাম কাশ্মীর ঘুরতে অল্প সময়ের প্ল্যানিংয়ে। তো গুলমার্গে এসে আমি পিছনে একটা হোটেলে আছি, সব ডিটেলস দিয়ে দেবো, কোথায় আছি, কত খরচা পড়ছে ডিটেলস দিয়ে দেবো। তার সঙ্গে অ্যাডিশনাল কয়েকটা হোটেলেরও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর যদি আপনারা কমেন্ট করেন, কমেন্টে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দেবো যেগুলো সবসময় ভিডিওতে বলা যায় না। তো এখন ঘোড়া আসছে,
কালকের যখন পেহেলগাঁওতে ছিলাম পেহেলগাঁও কিন্তু ঘোড়া চড়েছি, আর আজকের গুলমার্গে এসেও এটা মিস করতে পারলাম না, আজকেরও ঘোড়ায় চড়বো। তো এখান থেকে এই ভ্যালির ভিউটা এত সুন্দর লাগছে। আমি ঠিক এই পাশের সাদা হোটেলটায় রয়েছি, এখানে আরও বেশ কয়েকগুলো বড় বড় সুন্দর সুন্দর হোটেল রয়েছে, আর এই ভ্যালিটা এখান থেকে এত সুন্দর লাগছে, দারুণ লাগছে এখান থেকে। তো এই হলো আজকে আমার রাইড। তো ভাইয়া भी हमारे साथ जा रहे हैं। তো আমি এখন ঘোড়ার উপর বসে আছি, তো ভাইয়া আরেকটা ঘোড়া নিয়ে আসতে গেছেন। দেখে দেখে খুব সুবিধার আজকে মনে হচ্ছে না, আমি ওঠার সময় কেমন মুখটা ব্যাকাচ্ছিল। তো যাই হোক, দুই বন্ধু চলে এসছে। আচ্ছা, তো এই হলো এর বন্ধু, লাল কালো, দুই ভাই মিলে যাবে আজকে, নলে একটু খচে যাচ্ছিল যে একা যাব না। তো এখানে দুটো ঘোড়া রয়েছে পাশাপাশি, আর আমি একা একাই যাচ্ছি ঘোড়ার উপরে। একটু আগে এ কেমন একটা মুখ বাঁকাচ্ছিল, কিন্তু যখন এর বন্ধু সামনে সামনে যাচ্ছে এ কিন্তু বিন্দাস একা একাই যাচ্ছে, আর আমি একাই এর লাগাম ধরে রয়েছি। তো কালকেরও ঘোড়ায় চেপে অল্প কিছুটা দূর গেছিলাম, আজকের গুলমার্গ এসে আবার ঘোড়ায় চেপে যাচ্ছি। ওটাও দাঁড়িয়ে গেছে, তো এটাও দাঁড়িয়ে গেছে। কি বন্ধুত্ব দুজনের মধ্যে। ये छोड़ दो आप, उसको पकड़ो, काठी को। कैसे इसको? हाँ, काठी को पकड़ो थोड़ा, मार दो। তো এইবারে চলছে দুই ভাই। ঘোড়াটা বেশ ভালোই লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। কালকে ঘোড়াটা একটু শান্তশিষ্ট ছিল, কিন্তু এই ঘোড়াটা সাইজেও বড় আর বেশ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এবার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। কালকের কিন্তু পেহেলগাঁওতে আমাকে ঘোড়ায় চাপার জন্য 1500 টাকা নিয়েছে, 1500 টাকা। আজকে যেটা অনেক কম টাকায় আমি যাচ্ছি। তো এখানে কিন্তু একটু দর কষাকষি করতে হয় বন্ধু, নইলে যে যেমন খুশি নিয়ে নেবে পয়সা। তো চলো দেখা যাক। তো ভালো, হেঁটে হেঁটে ঘুরবো ভাবছিলাম, তার থেকে ঘোড়ায় চেপে ঘোরা মজাটাই আলাদা। এখন যেটা সবুজ আর কয়েক মাস পর পুরোটাই বরফের সাদা চাদরে ঢেকে যাবে, আর এমন এক রাস্তায় ঘোড়ার পিঠে চেপে যাওয়ার অভিজ্ঞতাটা হয়তো অন্য কোথাও পাওয়া যাবে না। দুদিন ঘোড়া চড়ে কিন্তু ঘোড়া চালানোটাও শিখে গেছে, এখন আর ভয় লাগছে না, নামতে উঠতে ইজিলি পাচ্ছি, ডান দিক বাঁ দিক করতে পারছি, আর অসুবিধা হচ্ছে না। তো চলে এসেছি মহারাজা প্যালেসে। তো এখানে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো পায়ে হেঁটে এলে কিন্তু এতদূর আসতে পারতাম না, তো ঘোড়ায় চেপে এলাম বলেই সম্ভব হলো সেটা। ঘোড়াগুলো এখানে পার্ক করে দিয়েছি, আর আমি যাচ্ছি মহারাজা প্যালেসে। সুন্দর জায়গা, জাস্ট অসাধারণ। তো এই হলো মহারাজা প্যালেস, আর তার চারপাশে সুন্দর পাইন ফরেস্ট। লোকেশনটা খুবই সুন্দর। দেরি করবো না, আগে ভেতরে ঢুকে যাই। তো এখান থেকে 50 টাকার টিকিট কেটে তারপরে মহারাজা প্যালেস। ওয়াও, এখানে সুন্দর একটা স্ট্রাকচার করা রয়েছে, এই স্ট্রাকচারেই কিন্তু এই প্যালেসটা পুরোটা বানানো। তো এই হলো দরবার, এই এন্ট্রান্স, আর এখানে কিন্তু মহারাজা বসে থাকতেন এই কর্নারে, আর এটাই ছিল দরবার। তো আমরা একদম প্রথম ফেজে রয়েছি। তারপরে ভিতরে গেলে কাঠের পুরো মহল যেটা রয়েছে কাঠের তৈরি, সেই পুরোনো আমলের চেয়ার। এখানে আবার এসিও লাগানো রয়েছে, এটা ডেফিনেটলি এখনই লাগানো হয়েছে, জানি না কেউ থাকে কি না, তবে ঘরগুলো সুন্দরভাবে সংরক্ষণ করা রয়েছে। আর এই জায়গাটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। পুরানো দিনের বেশ কিছু জিনিসপত্র রাখা রয়েছে, এটা সম্ভবত হুঁকো হবে। আর দেখো ভাই সাব, বন্দুক, ওয়াও, অ্যান্টিক কুরকি রাখা রয়েছে। আর এইখানে তলোয়ার, এই তলোয়ারগুলো একটু ছোট ছোট লাগছে সাইজে। আর এখানে পুরনো দিনের ঘড়ি। গুলমার্গের মহারাজা প্যালেস ঘোরার পর আমি এখন সেই সব পয়েন্টগুলো কভার করব যেখানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে। তবে এবার পায়ে হেঁটে ঘোরার পালা। আমার ঘোড়াটিকে বিদায় জানিয়ে গুলমার্গের বাকি রাস্তা পায়ে হেঁটেই ঘুরবো। গুলমার্গ ঘুরতে এসে তুমি যদি গন্ডোলা রাইড করে বাড়ি চলে যাও তাহলে কিন্তু ভুল করবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মন্দিরেই জয় জয় শিবশঙ্কর যে গানটা পুরোটাই ফিল্মিং হয়েছিল এই মন্দিরে, আর আমি সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর নিচে যে ভ্যালিটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে দিল ক্যা করে অজয় দেবগন কাজলের শুটিংটা এখানেই কিন্তু হয়েছিল। তো এই জায়গাগুলো না দেখলে এই ফিলটা পাওয়া যায় না, মানে শুধু জাস্ট গন্ডোলা রাইড করে বরফের সময় খেলে বাড়ি চলে গেলে কিন্তু পুরো মজা পাওয়া যাবে না গুলমার্গের। তাই চলে এলাম, আর মন্দিরের কাছে যখন এসছি মন্দির তো অবশ্যই দর্শন করে যাব।
আর তার সঙ্গে এখানে পিছনে একটা ভালো গল্ফ কোর্ট রয়েছে, সেটাও ঘুরবো। সেই মন্দির যেখানে একটা খুব ফেমাস মুভির শ্যুট হয়েছিল, আর জয় জয় শিবশঙ্কর গানটা পুরোটাই এই মন্দিরে কিন্তু ভিডিওগ্রাফি করা হয়েছিল। আর আমি সেই মন্দিরের সামনেই রয়েছি। বিকাল থেকে সন্ধ্যা অবধি বেশ খানিকটা পথ একা একা পায়ে হেঁটে ঘুরলাম। সত্যি গুলমার্গ অসাধারণ সুন্দর। এবার হোটেলে ফেরার পালা। তবে মন চাইছে এই নরম ঘাসের ওপরেই শুয়ে পড়ি। কাশ্মীরে 3 দিন হয়ে গেল, তবে বরফের দেখা মেলেনি। তাই কাল সকালে বরফের খোঁজে গন্ডোলা রাইড অবশ্যই করতে হবে।